আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আজকে তারেক্স একাডেমির পক্ষ থেকে তোমাদের সাথে আজকে আমার একটা ফাইন্যান্স এন্ড ব্যাংকিং নিয়ে একটা ক্লাস আছে। তো সেখানে অলরেডি তোমরা হেডিং এ দেখতে পাচ্ছ যে আজকে আমাদের ক্লাসটা কিসের উপর হইতেছে এবং আজকে আমরা কি কি টপিক কভার করব। তো তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না, এই যে ক্লাসগুলো আমরা আজকে নিচ্ছি বা আজকে যে ক্লাসটা আমি নিচ্ছি সেটা মূলত আমাদের রিস্টার্ট ব্যাচের ক্লাস। তো আমরা সবার কথা চিন্তা করে আমরা প্রথম ক্লাসটি ফিনান্সের যে প্রথম ক্লাসটি সেই ক্লাসটি আমরা ফ্রিতে লাইভে নিয়ে এসেছি। তো আশা করি সবাই তোমরা এই ক্লাসটা এনজয় করবা। তো শুরু থেকে একটু কেয়ারফুল থেকো যাতে ক্লাসটা ইজিলি ক্যাচ করতে পারো। ঠিক আছে, দেখা যায় যে অনেক সময় শুরু থেকে কেয়ারফুল থাকো না, তখন ক্লাসটা ক্যাচ করতে সমস্যা হয়ে যায়। তো আশা করছি তোমরা সবাই জয়েন হইতেছো। আমার কথা কি ঠিকঠাক শুনতে পাইতেছো কিনা বা বোর্ড তোমরা ক্লিয়ারলি দেখতে পাইতেছো কিনা কাইন্ডলি আমাকে একটু কমেন্ট করে ভাইকে জানাবা যে ভাই আমরা সবকিছু দেখতে পাচ্ছি। যাই হোক, তো আজকে আমাদের ক্লাসটা বেসিক্যালি হচ্ছে তিনটা টপিক আজকে আমরা কভার করব। কি কি টপিক আমরা কভার করব দেখো, আমরা কভার করব হচ্ছে গিয়া অর্থায়নের সূচনা। এই যে আমরা অর্থায়ন বলতে কি বুঝি বা অর্থায়ন ব্যাপারটা কি করে কিভাবে কাজ করে সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আজকে জানবো অর্থায়নের সূচনা টপিকটা থেকে। তারপরে হচ্ছে ব্যবসায়িক আর্থিক বাজারের বিভিন্ন আইনগত দিকসমূহ, একটা আর্থিক বাজার কেমন হয়, আর্থিক বাজারে কি কি সেক্টর থাকতে পারে, আর্থিক বাজারে কি কি লিমিটেশন আছে, কারা ওদেরকে কন্ট্রোল করে, এই সমস্ত ব্যাপারগুলো আমরা এই জায়গাটা থেকে জানতে পারবো। আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কি অর্থের সময় মূল্য। তোমরা সবাই এটার সাথে খুবই ফ্যামিলিয়ার যে অর্থের সময় মূল্য টপিকটার সাথে তোমরা সবাই মোটামুটি এটা পড়ে আসছো। তাও আজকে ইউনিভার্সিটি অ্যাডমিশন গুলোতে কিভাবে এই জায়গাটা থেকে কোশ্চেন আসে বা কি কি জিনিস আসলে আমাদের আলোচনা করতে হবে সেই শর্টকাট গুলো আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো আশা করি অলরেডি বুঝে গেছো যে কি নিয়ে আমাদের ক্লাস। তানজিলা নেহা কমেন্ট করছো যে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? চলো তাহলে আমরা ক্লাসে চলে যাই। আচ্ছা, ফার্স্টেই পড়বো হচ্ছে আমরা অর্থায়ন। কি পড়বো? আমরা পড়বো হচ্ছে অর্থায়ন। এখন এই অর্থায়ন ব্যাপারটা কি? এই অর্থায়ন ব্যাপারটা একদম সিম্পলি যদি তোমাকে বুঝাই, অর্থায়ন হচ্ছে তহবিলের সাথে জড়িত। আমরা ব্যবসা প্রতিষ্ঠান চালাইতে যে আমরা তহবিল গঠন করি, সেই তহবিলের সাথে জড়িত, সেই তহবিল সংগ্রহ করা। অর্থায়নের বেসিক্যালি কাজ হচ্ছে তহবিলটা সংগ্রহ করা। এই তহবিল কোন উপায়ে, কোথা থেকে সবচাইতে কম খরচে, সবচাইতে কম টাকা খরচ করে তহবিলটা সংগ্রহ করা যায়, সেটা হচ্ছে কি আমার সেই নিয়ে কাজ করে কি অর্থায়ন। তোমরা সবাই জানো যারা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য তহবিল কতটা গুরুত্বপূর্ণ। তো সেই গুরুত্বপূর্ণ কাজটা কে করে? অর্থায়ন সম্পাদন করে। শুধুমাত্র কি তহবিল সংগ্রহ করে ওদের অর্থায়নের কাজ শেষ না, তহবিল সংগ্রহ করবে এবং সেটা কিভাবে বন্টন করবে, সেই সংগৃহীত তহবিলটা কিভাবে বন্টন করবে সেই নিয়েও কাজ করে কে? অর্থায়ন। তাহলে ভাইয়া অর্থায়ন কি? অর্থায়ন হচ্ছে তহবিল সংগ্রহ করা এবং এর বন্টন প্রণালী কি আমরা কি বলবো? অর্থায়ন বলবো। আশা করি সবাই বুঝতে পারছো। তো আমরা একটু স্লাইড দেখি যে এই যে আমরা ফাইন্যান্স পড়ি বা অর্থায়ন পড়ি, সেই অর্থায়ন ব্যাপারটা প্রথম নিয়ে আসছে কি থমাস এল গ্রিন তার কর্পোরেশন ফাইন্যান্সে স্টাডি অফ প্রিন্সিপাল এন্ড মেথডস নামক গ্রন্থে। তো প্রথমে ফাইন্যান্সটা কে নিয়ে আসছে? থমাস এল গ্রিন তার কর্পোরেশন ফাইন্যান্সে। ঠিক আছে, এবং সেই অর্থায়ন কিভাবে কাজ করতেছে সেটা আমরা অলরেডি জেনে গেছি যে অর্থায়ন কিভাবে কাজ করে, তহবিল সংগ্রহ করে তহবিলটা বন্টন করে। ঠিক আছে, কিভাবে তহবিল সংগ্রহ করে? সর্বনিম্ন খরচ করে সে তহবিলটা সংগ্রহ করে। এইবার আসো সামষ্টিক অর্থনৈতিক পরিবেশ। সামষ্টিক অর্থনৈতিক পরিবেশটা হলো কি আমার, এটাকে যদি আমি বলি, এটাকে আমরা বলতে পারি ইংলিশে বলি কি আমরা ম্যাক্রো ম্যাক্রো এনভায়রনমেন্ট। সেই ম্যাক্রো এনভায়রনমেন্টটা বেসিক্যালি কি হয়? একটু বৃহৎ হয়। ম্যাক্রো এনভায়রনমেন্টটা কেমন হয়? একটু বৃহৎ হয়। সেটা একটু বড় মার্কেট নিয়ে বা বড় বাজার নিয়ে কাজ করে। এখানে কারা থাকে? বিভিন্ন ব্যাংকিং প্রতিষ্ঠান যেগুলো আছে বা অর্থ মূলধন বাজার, হ্যাঁ অনেক বড় বাজার যেটা, সেই বাজার নিয়ে আমার কে সামষ্টিক অর্থনৈতিক পরিবেশ কি করে? কাজ করে। তাহলে ভাইয়া ব্যষ্টিক অর্থনীতি কি হবে? ব্যষ্টিক অর্থনীতি হলো সামষ্টিক অর্থনৈতিক অপোজিট। সেটা কি বলতো? সেটাকে আমরা বলি কি মাইক্রো এনভায়রনমেন্ট। সেই এনভায়রনমেন্ট আমরা কি কি বলি? মাইক্রো এনভায়রনমেন্ট। এবং এটা কি হয়? একটু ক্ষুদ্র হয়।
আমাদের ব্যষ্টিক অর্থনীতি কি হয় একটু বৃহৎ বৃহৎ হয়, আর আমাদের সামষ্টিক অর্থনীতি আমার একটু বৃহৎ হয়, আর ব্যষ্টিক অর্থনীতি আমার কি হয় একটু ক্ষুদ্র হয়। এটা কি করে ব্যক্তি বা প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠান বা একজন ব্যক্তি কি করে এই ব্যষ্টিক পরিবেশটা কাজ করে, আর সামষ্টিক পরিবেশটা একটু বৃহৎ আকারে কাজ করে। আশা করি বুঝে গেছো। আচ্ছা, এবার আসো আমরা সরকারি অর্থায়ন বুঝি। সরকারি অর্থায়নটা কি? সরকার যেভাবে অর্থ সংগ্রহ করে এবং সেটা যেভাবে বন্টন করে সেটাই হলো সরকারি অর্থায়ন, খুবই সিম্পল ভাষায়। এখন এই সরকারি অর্থায়নের উৎস কি? সরকারি অর্থায়নের উৎস হচ্ছে কি, আর সবচেয়ে বড় উৎস হলো ঋণ গ্রহণ করা, বুঝছো? ওরা সরকার বেশি কি করে বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে আসে। এর বাইরে যারা তারা কি করে দেখো, উৎস কর। এই যে আমরা ট্যাক্স দিতেছি বা হলো কি করতেছি, আমরা যে বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি করতে আমাদের যে শুল্ক, সেই শুল্কটা হচ্ছে আমার এই সরকারি অর্থায়নের উৎস। সরকারের কর হচ্ছে এটার উৎস। হ্যাঁ, এই সমস্ত কাজগুলো হলে কি সরকার এই সমস্ত জায়গাগুলো থেকে কি করে তারা অর্থটা সংগ্রহ করে। আশা করছি সরকার অর্থায়নের ব্যাপারটা বুঝে গেছো। এবং দেখো, সম্পদ সর্বাধিকরণ বলতে আমরা কি বুঝি? সম্পদ সর্বাধিকরণ হচ্ছে সিম্পলি এক ওয়ার্ডে শেয়ারের মূল্য বৃদ্ধিকরণকে কি বলে? সম্পদ সর্বাধিকরণ বলে। তো তোমরা বলতে পারো ভাইয়া এত সরকারি বই দিয়েছেন, তোমাদের তো একজন খুবই সন্নিকটে, তো আমরা তাইলে এত ডিটেলস পড়বো না। যেগুলো পরীক্ষায় আসবে ঠিক সেইগুলাই আমরা মার্ক করে নিয়ে আসছি। তাহলে যদি প্রশ্নে আসে যে শেয়ারের মূল্য বৃদ্ধিকরণকে কি বলে, তখন আনসার কি হবে? সম্পদ সর্বাধিকরণ। ওকে, এবার একটা লাইন বলছে দেখো, অধিক পরিমাণ তারল্য বজায় রাখলে মুনাফা কম হবে। অধিক পরিমাণ তারল্য বজায় রাখলে কি হয়? মুনাফা কম হবে। এই ব্যাপারটা একটু দেখাই চলো। আচ্ছা, আমার হচ্ছে তারল্য, এই তারল্য এবং মুনাফা, তাই না? তারল্য মানে হচ্ছে আমার যেগুলো আমার তরল সম্পদ। সবচেয়ে তরল সম্পদ কোনটা বলো তো? তোমরা একটু কমেন্টে বলো তোমাকে যে সবচাইতে তরল সম্পদ কোনটা। যারা ক্লাস করতে তারা আমাকে বলো যে সবচেয়ে তরল সম্পদ কোনটা। সবচেয়ে তরল সম্পদ হচ্ছে কি? নগদ অর্থ। তাহলে আমরা নগদ অর্থ নিয়ে কাজ করলাম। এছাড়াও তোমার অনেক তরল সম্পদ আছে, যেমন আমার ব্যাংক জমা, তারপরে আমার নোটগুলো থাকতে পারে, এছাড়া আমার যে মজুদ পণ্য থাকে, এগুলো আমার কি তরল সম্পদ। তো আমরা নগদ অর্থ নিয়ে বুঝাইতেছি যাতে এটা দিয়ে বুঝাইতে তোমাদের অনেক ইজি হবে। এখন এই যে মুনাফা, এখন একটা জিনিস দেখো তো, নগদ অর্থ যদি আমি আমার হাতে রেখে দিই, নগদ অর্থ যদি আমি হাতে রেখে দিই, তাহলে কি আমার সেটা আমার ইনভেস্ট করা হচ্ছে না, ইনভেস্ট বা বিনিয়োগ করা হচ্ছে না, সেটা আমার বিনিয়োগ করা হইতেছে না। এখন বলতো আমি যদি বিনিয়োগ না করি তাহলে কি আমার মুনাফা আসবে? বিনিয়োগ না করে তোমার মুনাফা আসবে না। তাহলে দেখো তো, যখন আমি তারল্য বা নগদ অর্থ বেশি রাখতেছি, তখন আমার বিনিয়োগ কি হইতেছে? কমে যাচ্ছে। বিনিয়োগ কমে যাওয়ার কারণে আমার কি হচ্ছে? মুনাফাটাও কমে যাচ্ছে, তাই না? আবার আমি যখন বিনিয়োগ বেশি করতেছি, তখন আমার মুনাফা বেশি হচ্ছে, কিন্তু আমার নগদ অর্থ বা তারল্য কি হয়ে যেতেছে? কমে যাচ্ছে। তাহলে বলতো তারল্য এবং মুনাফার মধ্যে কেমন সম্পর্ক? তারল্য এবং মুনাফার মধ্যে একটা বিপরীতমুখী সম্পর্ক। তারল্য বাড়লে মুনাফা কমে যাবে, তারল্য কমলে মুনাফা বেড়ে যাবে। ক্লিয়ার? কেন ওই ব্যাপারটা হইতেছে আশা করি এটা বুঝে গেছো। তাও তোমরা ক্লিয়ার হয়েছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবা। ওকে, তারপর হলো দেখো, এই যে মাত্র যেটা পড়ে আসলাম ভাইয়া, মাত্র কি পড়ে আসলাম? তারল্য ও মুনাফা অর্জনের মধ্যে কি বিপরীতমুখী সম্পর্ক। এটা কিন্তু এমসিকিউতে চলে আসে, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেটগুলোতে চলে আসে যে তারল্য ও মুনাফা অর্জনের মধ্যে কেমন সম্পর্ক? বিপরীতমুখী সম্পর্ক দেখা আসছে অলরেডি। আচ্ছা, এবার আসো পোর্টফোলিও নীতি কি? পোর্টফোলিও নীতি তোমরা অনেকে আমার থেকে অনেক ভালো জানো ভাইয়া, যে এক জায়গাতে ইনভেস্ট করা যাবে না, ইনভেস্ট করতে হবে কোথায়? একাধিক জায়গার মধ্যে ইনভেস্ট করতে হবে, তাই না? এটা হলো পোর্টফোলিও নীতি। ঠিক আছে, তোমরা যারা ব্যক্তিগতভাবে এই নীতি ফলো করো তোমরা ভালো হয়ে যাও। ঠিক আছে, অর্থায়নের উদ্দেশ্য। এবার আসো অর্থায়নের উদ্দেশ্য কি? অর্থায়নের উদ্দেশ্য হলো মুনাফা সর্বাধিকরণ। এটাই অর্থায়নের মূল উদ্দেশ্য। ঠিক আছে, অর্থায়নের মূল উদ্দেশ্যটা কি? মুনাফাকে সর্বাধিকরণ করা। এছাড়াও সম্পদ সর্বাধিকরণ। সম্পদ সর্বাধিকরণ মানে কি? ওই যে শেয়ারের মূল্য বৃদ্ধি করা। শেয়ারের মূল্য বৃদ্ধি করা যে কথা, সম্পদ সর্বাধিকরণ কি একই কথা। এবার আসো শেয়ার প্রতি আয়। শেয়ার প্রতি আয় আমরা কিভাবে নির্ণয় করব? শেয়ার প্রতি আয় নির্ণয় করার জন্য একটা নরমাল সূত্র আছে, সিম্পল সূত্র আছে, সেটা একটু দেখবা। নিট মুনাফা, তোমার যে পরিমাণ মুনাফা হয়েছে সেটাকে তোমার সাধারণ শেয়ারের সংখ্যা দেওয়া ভাগ দিলে তুমি কি পেয়ে যাবা? শেয়ার প্রতি আয়। ঠিক আছে, আর্নিং পার শেয়ার, যেটাকে আমরা ইংলিশে বলি কি? ইপিএস, আর্নিং পার শেয়ার। আচ্ছা,
এবার আসো ঝুঁকি ও অনিশ্চয়তা বিবেচনা করে প্রকল্প গ্রহণ করা হয় সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে। সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে যখন আমরা কোনো প্রকল্প গ্রহণ করব তখন আমরা অবশ্যই কি করব, আমাদের ঝুঁকি ও অনিশ্চয়তা বিবেচনা করব। আচ্ছা, এরপরে ঝুঁকি ও মুনাফা সমানকরণ নীতি। ভাই ঝুঁকি এবং মুনাফার মধ্যে আবার সমান সম্পর্ক আছে। কেমন? তুমি যদি ঝুঁকি বেশি নাও তাহলে তোমার মুনাফা বেশি পাওয়ার সম্ভাবনা আছে, এবং তুমি যদি ঝুঁকি কম নাও তাহলে ভাইয়া তোমার কি হবে, মুনাফা কম হবে। যেমন তুমি যদি সরকারি ব্যাংকে তুমি যদি টাকা জমা রাখো তো তুমি কি পাবা, সুদের পরিমাণ কম পাবা। কিন্তু তুমি যদি কোথাও ইনভেস্ট করো সেখানে কি পাবা, টাকা বেশি পাবা। এখন দেখো সরকারিটার মধ্যে কি রিস্ক কম আর নর্মাল মার্কেটে কি রিস্ক বেশি। তার মানে কি, আমার ঝুঁকি যত বেশি হবে বিনিয়োগ হতে আমার প্রত্যাশিত মুনাফার পরিমাণও কি হবে, তত বেশি হবে। ঝুঁকি যত কম হবে বিনিয়োগ হতে মুনাফার পরিমাণও তত কম হবে। আশা করি এইটুক পার্টে কারো কোনো সমস্যা নাই। তো আমরা পরের স্লাইডে যাই। ওকে, এবার দেখো এই যে সম্পদ সর্বাধিকরণ, এই সম্পদ সর্বাধিকরণ কি একটা ফার্মের লক্ষ্য হওয়া উচিত। এটা যুক্তিকতা কি, দেখো এখানে কি থাকতে হবে, তোমার তোমার যে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ সেটার সময় তোমার কি থাকতে হবে, স্পষ্ট ধারণা থাকতে হবে। এবং তোমাকে অবশ্যই কি করতে হবে, অর্থের সময় মূল্য বিবেচনা করতে হবে। অর্থের সময় মূল্য বিবেচনা না করে তোমার ইনভেস্ট করলে হবে না। এটা কোথাও ইনভেস্ট করতে হলে তোমাকে কি করতে হবে, অর্থের সময় মূল্য তোমার বিবেচনা করতে হবে, পরিমাণগত ও গুণগত দিক তোমার বিবেচনা করতে হবে। ঠিক আছে, ওকে। তারপর আসো আর্থিক ব্যবস্থাপক কি। আর্থিক ব্যবস্থাপক একদম সিম্পলি কি, যে অর্থ ব্যবস্থাপনা করে তাকে কি বলি, আমরা আর্থিক ব্যবস্থাপক বলি। যে ব্যক্তি প্রতিষ্ঠানের অর্থ সংক্রান্ত কার্যাবলী, মানে অর্থ সংক্রান্ত কার্যাবলী যে তদারকি করে সে হলো আর্থিক ব্যবস্থাপক, তাই না? এবার আর্থিক ব্যবস্থাপক তিনটা সিদ্ধান্ত নেয়। কয়টা সিদ্ধান্ত নেয়? আর্থিক ব্যবস্থাপক প্রধানত তিনটি সিদ্ধান্ত গ্রহণ করে। কি কি? সে কোথায় বিনিয়োগ করবে, মানে কোথায় সে বিনিয়োগটা করবে, তার যে তহবিল আছে সেই তহবিলটা সে কোথায় কাটাবে এবং কোথায় সেই বিনিয়োগটা করবে, ইনভেস্টমেন্টটা করবে। এবং অর্থায়ন সিদ্ধান্ত, সে এই যে বিনিয়োগটা করবে সেই বিনিয়োগের টাকাটা কোথা থেকে নিয়ে আসবে, এবং লভ্যাংশ সিদ্ধান্ত। তোমরা অনেকেই জানো অনেক প্রতিষ্ঠান কি করে, লভ্যাংশ সমতাগ্রহণ তহবিল মেনটেন করে। অনেকে লভ্যাংশ সমতাগ্রহণ তহবিল কি করে না, মেনটেন করে। এখন বলো লভ্যাংশ সমতাগ্রহণ তহবিলটা কি? লভ্যাংশ সমতাগ্রহণ তহবিল হচ্ছে অনেক প্রতিষ্ঠান দেখবা কি, ওরা চায় আমার রেপুটেশন যেন অনেক ভালো থাকে, সেজন্য তারা কি করে, একটা যে বছর তারা বেশি মুনাফা করে সেই বছর তারা মুনাফাটা কি করে স্টক করে এক্সট্রা টাকাটা, এবং যে বছর কম মুনাফা হয় তখন সেই মুনাফাটা কি করে বন্টন করে দেয়। এটা হলো লভ্যাংশ সমতাগ্রহণ তহবিল। আবার অনেক বছর কি করে, ভাই লাভ হলে তোকে টাকা দিব, না হলে দিব না। তো এই লভ্যাংশ সিদ্ধান্ত, যে তারা কিভাবে লভ্যাংশটা বন্টন করবে, তাই না? এবার কোন ব্যবসা প্রতিষ্ঠানের দক্ষতা পরিমাপের মূল হাতিয়ার হলো মুনাফা, তাই না? বলে না যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, এরকম যে একটা প্রতিষ্ঠানের পরিচয়টা কিভাবে হবে, তার মুনাফা সে কতটুকু অর্জন করতে পারতেছে সেটার উপর ডিপেন্ড করবে কি, যে এই প্রতিষ্ঠানের দক্ষতা কেমন। ক্লিয়ার? তো এবার আসো পরে গেছে, দেখো শেয়ার বাজার মূল্যের সাথে সম্পদের পরিমাণের সম্মুখী সম্পর্ক। ঠিক আছে, শেয়ারের বাজার মূল্যের সাথে কেমন, দেখো তো সম্পদের পরিমাণ কি বা সম্পদ সর্বাধিকরণ কার সাথে জড়িত, আমার শেয়ারের মূল্যের সাথে। তাহলে শেয়ারের বাজারের সাথে কি, আমার সম্পদের পরিমাণের সম্মুখী সম্পর্ক। এবং শেয়ারের মূল্য বৃদ্ধি করাই কি, আমার সম্পদ সর্বাধিকরণ। ক্লিয়ার? এখন এই সম্পদটা কিরকম, সম্পদ হচ্ছে আমার বিনিয়োগের বর্তমান মূল্য। সম্পদ হচ্ছে আমার বিনিয়োগের থেকে আমি যে টাকাটা পাইতেছি বর্তমানে সেই টাকা, এবং সেটার মধ্যে যে প্রাপ্ত আয় আছে সেই প্রাপ্ত আয়ের পার্থক্য হচ্ছে কি আমার সম্পদ। ওকে, এবার অর্থের সময় মূল্য বিবেচনা করা হয় সম্পদ সর্বাধিকরণ নীতিতে। তুমি যখন সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবা তখন অবশ্যই টাইম ভ্যালু অফ মানি তোমার কি করতে হবে, কনসিডার করতে হবে। ওকে, এবার অর্থের সময় মূল্য বিবেচনা করে না কোথায়, করা হয় না হলো গিয়ে মুনাফা সর্বাধিকরণ নীতিতে। মুনাফা সর্বাধিকরণ নীতিতে কি করা হয় না, অর্থের সময় মূল্য বিবেচনা করা হয় না। তো ভাইয়া তোমার এত ডিটেইলস জানা দরকার নাই, তুমি জাস্ট জেনে রাখো কি, যে অর্থের সময় মূল্য বিবেচনা করা হয় সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে, অর্থের সময় মূল্য বিবেচনা করা হয় না মুনাফা সর্বাধিকরণ নীতিতে। ওকে, আচ্ছা সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে সময়, আমরা তো অলরেডি জানি আসছি, টাইম ভ্যালু অফ মানি মানে সময় এবং ঝুঁকি, এই দুইটাই বিবেচনা করা হয়। এবং প্রতিষ্ঠানের সবচাইতে তরল সম্পদ কি, নগদ অর্থ। এটা অলরেডি আমরা ডিসকাস করে আসছি। তোমরা অনেকে কমেন্টে বলছো যে ভাইয়া সবচাইতে তরল সম্পদ হচ্ছে কি আমার নগদ অর্থ। এবার আসো
এই অর্থায়নগুলো তোমরা অলরেডি জানো যে ব্যক্তিগত অর্থায়ন কি, তুমি ব্যক্তিগতভাবে কোথা থেকে তোমার তহবিল সংগ্রহ করবা, কোথায় তুমি কিভাবে টাকা খরচ করবা, সেই অর্থায়ন রিলেটেড কি ব্যক্তিগত অর্থায়ন। সরকারি অর্থায়ন কি, সরকারের সাথে সম্পর্কিত, যে সরকার কোথা থেকে তহবিল সংগ্রহ করবে, কিভাবে সেটা বন্টন করবে। এবং ব্যবসায়িক চক্র কি, ব্যবসায়িক চক্রটা হচ্ছে একটা ব্যবসায়ের ভালো এবং মন্দ সেটা তুমি চক্রাকারে দেখাইলা, সেটাকে বলবা কি ব্যবসায়িক চক্র। এবার আর্থিক পরিকল্পনা, তোমার যদি ব্যবসা প্রতিষ্ঠান চালাইতে হয়, তোমার যদি আর্থিকভাবে তোমার সফল হইতে হয়, তোমার অবভিয়াসলি কি লাগবে, একটা আর্থিক পরিকল্পনা লাগবে। তুমি কিভাবে টাকা ইনভেস্ট করবা, কিভাবে টাকা সংগ্রহ করবা, এই সমস্ত পরিকল্পনা তোমার সবসময় থাকতে হবে। ইমার্জেন্সি মোমেন্টে তুমি কিভাবে তুমি টাকা সংগ্রহ করবা, এগুলো হচ্ছে তোমার আর্থিক পরিকল্পনার মধ্যে পড়ে। তাহলে ভাইয়া এই যে এতক্ষণ পড়াইলাম তোমাদেরকে, এবার আসো এমসিকিউ সলভ করি। তো এমসিকিউ স্ক্রিনে আসতেছে, তোমরা যারা আনসার পারবা স্ক্রিন থেকে দেখে আনসার করে দিবা, ঠিক আছে, ভাইয়ের সাথে পরে মিলাই নিবা। ওকে, দেখো এবার ব্যবসার প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কি, একটা ব্যবসা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কি থেকে বলতো। একটা ব্যবসা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কি সাফল্য অর্জন করা, অবশ্যই মূল লক্ষ্য সাফল্য অর্জন করা না, সম্পদ অর্জন করাও না, সুনাম অর্জন করা না, এগুলো অবশ্যই লক্ষ্য, কিন্তু মূল লক্ষ্য না। মূল লক্ষ্য হচ্ছে আমার মুনাফা অর্জন করা। একটা ব্যবসা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য মুনাফা অর্জন করা। এবার আসো অর্থায়ন কি নিয়ে কাজ করে বলতো। অর্থায়ন কি বিনিয়োগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করে, মূলধন ব্যবস্থাপনা নিয়ে কাজ করে, নাকি মুনাফা ব্যবস্থাপনা নিয়ে কাজ করে, নাকি তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। কি বলে আসছে আমরা, অর্থায়নের প্রথম কাজটা কার সাথে, তহবিল ব্যবস্থাপনার সাথে। তাহলে অর্থায়ন কি নিয়ে কাজ করে, তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। তাহলে আনসার করতে হবে তহবিল ব্যবস্থাপনা। ক্লিয়ার। এবার আসো বিশ্ব ব্যাংক কোন জাতীয় অর্থায়নের সাথে জড়িত। আচ্ছা, বিশ্ব ব্যাংক মূলত কি করে বলতো। বিশ্ব ব্যাংক হলো বিভিন্ন কান্ট্রির অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে ওরা বিভিন্ন ধরনের ঋণ দেয়। এই ঋণগুলো কাকে দিবে, তোমাকে আমাকে দিবে, অবশ্যই তোমাকে আমাকে দিবে না। এই ঋণটা কাকে দিবে, অবশ্যই সরকারকে দিবে। তার মানে এই যে আমার সরকার যে তহবিল সংগ্রহ করে, এই সরকার তহবিল সংগ্রহ করে, আগে বলছিলাম যে ঋণ থেকে করে, এই ঋণটা কার থেকে নেয়, এই ঋণটা ম্যাক্সিমাম ক্ষেত্রে থেকে নেয় যে বিশ্ব ব্যাংক থেকে অনেক সময় কি ঋণ নিয়ে আসে। তাহলে বিশ্ব ব্যাংক কোন জাতীয় অর্থায়নের সাথে জড়িত, সরকারি অর্থায়নের সাথে জড়িত। ক্লিয়ার, কারণ এটা তো ব্যক্তিগত অর্থায়নের সাথে জড়িত না, পারিবারিক অর্থায়নের সাথে জড়িত না, তাহলে কার সাথে জড়িত, সরকারি অর্থায়নের সাথে জড়িত। ওকে, এবার আসো পণ্য বাজারে প্রতিযোগিতা সৃষ্টি হয় কেন। আচ্ছা দেখো, অপশন দেখে আমরা দীর্ঘমেয়াদে অর্থ পরিশোধের সুযোগ থাকায়, তহবিল ব্যবস্থাপনা নিশ্চিত করায়, নিজস্ব মূলধন বিনিয়োগের সুযোগ থাকায়, ব্যবসায় বাণিজ্যের কার্যপরিধি বৃদ্ধি পায়। ভাইয়া যখন ব্যবসা প্রতিষ্ঠানের কার্যপরিধি বৃদ্ধি হয়ে যায়, তখন তোমার কি আসে, কম্পিউটার অনেক বেড়ে যায়, তাই না। যখন পরিধি বৃদ্ধি হলে কি আসে, কম্পিউটার বেড়ে যায়। তাহলে পণ্য বাজারে প্রতিযোগিতা সৃষ্টি হয় কেন, আমার যখন ব্যবসায় বাণিজ্যের কার্যপরিধি বৃদ্ধি পায়। ক্লিয়ার। হ্যাঁ ভাইয়া, অনেকে তো তোমরা কমেন্ট করতেছো, তোমাদের 4 কমেন্ট করছো যারা, সবার আনসারটাই হয়েছে। তো এইভাবে হচ্ছে তোমরা সাথে সাথে আনসারটা করে ফেলবা এবং ভাইয়ারটার সাথে মিলাই নিবা যে তোমাদের আনসারটা হয়েছে কিনা। যদি না হয় তাহলে না বুঝলে ভাইয়াকে কমেন্ট করবা যে ভাইয়া এই পার্টটুকু বুঝি নাই, আবার বুঝাই দিব, সমস্যা নেই। পরেরটা আসো, বলছে কি যে কিভাবে উৎপাদন বা বিক্রয় খরচ ন্যূনতম রাখা সম্ভব হয়। মানে তোমার যে উৎপাদন খরচ এবং বিক্রয় খরচ, তুমি সেটাকে কিভাবে ন্যূনতম রাখতে পারো, মানে মিনিমাম রাখতে পারো। মিনিমাম কিভাবে রাখতে পারো, কিভাবে রাখতে পারো বলতো। তুমি তুমি যদি অর্থের সদ্ব্যবহার করো, তাহলে তোমার অবশ্যই সেটা কি হয়ে যাবে, তোমার উৎপাদন বা বিক্রয় খরচ কি হবে, ন্যূনতম হয়ে যাবে, তাই না। বাকি যেগুলো আছে, ধরো আন্তর্জাতিক খাদ্য আমার এটার সাথে জড়িত না, সঠিক পণ্য নির্বাচন অবশ্যই, কিন্তু অতটুকু ভাবে না, তহবিল ব্যবস্থাপনা না। তাহলে আমার আনসার কি হবে, অর্থের সদ্ব্যবহার করে। আশা করি এটা বুঝতে পারছো। এবার আসো 6 নম্বরটা, ব্যবসা প্রতিষ্ঠান সমূহ কিভাবে সর্বোত্তম প্রকল্পে তহবিল বিনিয়োগ করতে সমর্থ হয়। মানে সে কিভাবে একটা সর্বোত্তম প্রকল্পে তহবিল বিনিয়োগ করবে। আচ্ছা বলতো, তুমি যদি সর্বোত্তম প্রকল্পে তহবিলটা বিনিয়োগ করতে চাও, তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে, অনেক বেশি বিশ্লেষণ করতে হবে, তাই না ভাইয়া। তুমি যদি বিশ্লেষণ না করে বিনিয়োগ করো, তাহলে কি তুমি ভালো কোথাও বিনিয়োগ করতে পারবা না। তো এখানে তো আমার বিশ্লেষণ কোথায় আছে, এই যে দেখো, বাজারের বিভিন্ন তথ্য বিশ্লেষণের মাধ্যমে তোমার অবশ্যই কি করতে হবে, বাজারের তথ্য বিশ্লেষণ করতে হবে, যে তুমি যেখানে ইনভেস্ট করতেছো সেটার সুযোগ গুলা কোনগুলো আছে, অল্টারনেটিভ কোথায় তুমি বিনিয়োগ করতে পারতা, এখানে বিনিয়োগ করলে তোমার ফিউচার কেমন হবে, বা তুমি কোন মেয়াদে বিনিয়োগ করতেছো, এই সমস্ত বিষয়গুলো তুমি কি করতে পারবা, তথ্য বিশ্লেষণের মাধ্যমে জানতে পারবা। ওকে ভাইয়া, তাহলে পরে চলে যাই। এবার আসো, কোনটি অর্থের প্রবাহকে সুচারুভাবে নিয়ন্ত্রণ করে বলতো।
অর্থের প্রবাহকে সুতরাং নিয়ন্ত্রণ করে কে? অর্থায়ন। অর্থের প্রবাহ কিরকম হয়? যে আন্তঃপ্রবাহ, বহিঃপ্রবাহ যেগুলো আমরা বলছিলাম না, সেগুলোকে কে নিয়ন্ত্রণ করে? আমার অর্থায়ন নিয়ন্ত্রণ করে। এটা তো অলরেডি তোমরা জানোই। আর আসলে অর্থায়নের নানাবিধ নীতি কি কাজে ব্যবহৃত হয়? অর্থায়নের নানাবিধ নীতি হলো আমার এই যে অর্থের প্রবাহ নিয়ন্ত্রণ করতে আমার কি ব্যবহৃত হয়। এই যে এটা তো রিলেটেড, তাই না? এখানে প্রবাহ নিয়ন্ত্রণ করে অর্থায়ন, তাহলে কি এটা ব্যবহার করা হয় কোথায়? অর্থের প্রবাহ নিয়ন্ত্রণ করতে। আশা করি এটুকু বুঝতে পারছো। তাহলে পরের স্লাইডে চলে যাই। এবার আসো, অর্থায়ন ব্যবস্থাপনা কিভাবে একজন ব্যবসায়ীকে সহায়তা করে। এই যে আমাদের অর্থায়ন ব্যবস্থাপনাটা, সেই অর্থায়ন ব্যবস্থাপনা আমাদের কিভাবে সহায়তা করে। তার আগে বলো তো, অর্থায়ন ব্যবস্থাপনা তোমাকে কি শেখায়? তুমি অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে জানতেছো যে কিভাবে সর্বনিম্ন টাকা খরচ করে সর্বনিম্ন উৎস থেকে, মানে সর্বোচ্চ কম খরচে তুমি টাকাটা সংগ্রহ করতে পারতেছো। মানে ধরো কোথাও লোকে 10% তোমাকে টাকা পাইতে তুমি তহবিল সংগ্রহ করতে পারতা, কিন্তু তুমি অর্থায়ন ব্যবস্থাপনার যে পদ্ধতি সেটা তুমি ব্যবহার করে কি করতেছো? 5% ব্যবহার করে তুমি কি করতে পারছো? তহবিলে সংগ্রহ করে ফেলতে পারছো, তাই না? তাইলে বলতো এটা কি করতেছে? স্বল্প পুঁজি বিনিয়োগের মাধ্যমে। কিসের মাধ্যমে? স্বল্প পুঁজি বিনিয়োগের মাধ্যমে অধিক মুনাফা অর্জনে তোমাকে কি করতেছে? সহায়তা করতেছে, তাই না? এগুলো তোমার বিপরীত। যেমন দীর্ঘমেয়াদী পুঁজি বিনিয়োগ করা, অধিক পুঁজি বিনিয়োগ করা, সঠিক পরিকল্পনা, এগুলো তো রিলেটেড না। কোনটা রিলেটেড? স্বল্প পুঁজি বিনিয়োগ করে। স্বল্প পুঁজি বিনিয়োগ করে কি অধিক মুনাফা অর্জন করা। অর্থায়ন তোমাকে তো সেটাই করে, যে তোমাকে অর্থায়ন নিয়ে তুমি মূলত কাজটা কেন করো কারণ হচ্ছে তুমি যাতে তুমি স্বল্প টাকা খরচ করে তুমি অধিক লাভবান হতে পারো। এবার আসো 10 নম্বর, কোন খাতে কি পরিমাণ অর্থ বিনিয়োগ করে অধিক মুনাফা অর্জন করা যায়। কোন খাতে কি পরিমাণ অর্থ বিনিয়োগ করে অধিক মুনাফা অর্জন করা যায় তার দিক নির্দেশনা দিয়ে থাকে কোনটি? অবশ্যই সেটা কে? অর্থায়ন। যে অর্থায়ন শুধুমাত্র কি তহবিল সংগ্রহ করা না ভাইয়া, অর্থায়ন তহবিল সংগ্রহ করার সাথে সাথে আরেকটা কি কাজ করে? তহবিল বন্টন করে। তহবিলকে কি করে? বন্টন করে। তো তহবিলটা তুমি কোথায় বিনিয়োগ করবা, কোথায় ইনভেস্ট করে তুমি মুনাফা অর্জন করবা, সেটা কে দেখাশোনা করে? অর্থায়ন। তো আশা করি ক্লিয়ার। তো আমাদের প্রথম যে টপিক ছিল অর্থায়নের সূচনা, সেই টপিকটা আমরা ভালোভাবে কভার করলাম। এখন তোমরা বুঝতে পারছো কিনা ভাইয়াকে একটু কমেন্ট করে জানাবা যে ভাইয়া ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমি পরেরটা চলে যাই। এইবার আসো ভাইয়া, তোমাদেরকে বলা হচ্ছে কি যে আমাদের যে আইনগত দিকসমূহ ছিল আমাদের অর্থায়নের, তো এর আগে তোমাদের সাথে আমি একটু ডিসকাস করে নিই। ওকে, আমাদের মেয়াদ বিবেচনায় অর্থায়নের যে উৎস, সেটা আমরা কি অর্থায়নের যে বাজার, হ্যাঁ, সেই বাজারটাকে আমরা দুই ভাগে ভাগ করছি। একটা হলো কি আমার ক্যাপিটাল মার্কেট, একটা হলো মানি মার্কেট। মানি মার্কেট আরেকটা হলো আমার ক্যাপিটাল মার্কেট। একটা আমার মানি মার্কেট, আরেকটা হচ্ছে আমার ক্যাপিটাল মার্কেট। তাহলে ভাইয়া আমি কি বলছিলাম, আমাদের মেয়াদ বা সময় বিবেচনা করে আমরা কি করছি? দুইটা ভাগে ভাগ করছি বাজারকে দুইটা ভাগে ভাগ করছি। একটা হলো মানি মার্কেট, একটা ক্যাপিটাল মার্কেট। এই মানি মার্কেটটা হচ্ছে আমার স্বল্প মেয়াদী। এই মানি মার্কেটটা হচ্ছে আমার স্বল্প মেয়াদী। এই মানি মার্কেট হচ্ছে আমার কি? স্বল্প মেয়াদী। ঠিক আছে, মানি মার্কেট আমার স্বল্প মেয়াদী হয়। এখন এই মানি মার্কেটে কি কি থাকে বলতো? এই মানি মার্কেটটা যেহেতু স্বল্প মেয়াদী হয়, এখানে আমার দেখবা ট্রেজারি বিল আছে। কি আছে? ট্রেজারি বিল। হ্যাঁ, এগুলা কি আমরা একটু পরে ডিসকাস করব। ট্রেজারি বিল, তারপরে আমার কি থাকতে পারে? আমার বাণিজ্যিক পত্র থাকতে পারে। মানে এক কথা হলো কি, মানি মার্কেটটা হলো আমার স্বল্প মেয়াদের জন্য। স্বল্প মেয়াদ বলতে কি? 1 বছরের কম সময়ের জন্য। 1 বছরের কম, মানে এই মানি মার্কেটে যত তোমার ইনভেস্টমেন্ট আছে, ট্রেজারি বিল বলো, বাণিজ্যিক পত্র বলো, সবগুলোর মেয়াদ কতদিন? অবশ্যই আমার 1 বছরের চেয়েও কি কম। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল মার্কেটটা কি? ক্যাপিটাল মার্কেটটা ভাইয়া তাহলে দীর্ঘমেয়াদী। ক্যাপিটাল মার্কেটটা হচ্ছে আমার দীর্ঘমেয়াদী বাজার এটা। ঠিক আছে, এই দীর্ঘমেয়াদী বাজারে আমরা কি করি? আমরা 1 বছরের চেয়ে বেশি সময়ের জন্য ইনভেস্ট করি। 1 বছরের বেশি সময়, 1 বছরের থেকেও কি বেশি সময়। মানি মার্কেটের মেয়াদ কতটুকু সময়? 1 বছরের
কম, আর এখানে কি 1 বছরের চেয়ে বেশি। তো আসো এই কনসেপ্টটা বুঝে ফেললে আমরা স্লাইডটাও আশা করি খুব ইজিলি বুঝে যাব। আচ্ছা, এই যে দেখো, এই যে মানি মার্কেট, এই মানি মার্কেটের আরেক নাম কি? অর্থ বা মুদ্রা বাজার। আর ক্যাপিটাল মার্কেট, ক্যাপিটাল মার্কেটের নাম কি? পুঁজি বা মূলধন বাজার। অলরেডি তোমরা দুইটা মোটামুটি বুঝে গেছো। এবার আসো এই যে ডেফিনেশনটা দেখো, সংজ্ঞা। এই মানি মার্কেট হলো 1 বছর বা তার কম সময়ের জন্য আর্থিক সম্পত্তি ক্রয় বিক্রয়, তাই না? এটা তো আমরা অলরেডি জেনে গেছি। এবং ক্যাপিটাল মার্কেট কি? 1 বছরের বেশি সময়ের জন্য আর্থিক সম্পত্তি ক্রয় বিক্রয়। ক্লিয়ার? তাহলে আসো এটার হাতিয়ার বা ইনস্ট্রুমেন্ট গুলা কি কি? মানি মার্কেটের ইনস্ট্রুমেন্ট এগুলা, ক্যাপিটাল মার্কেটের ইনস্ট্রুমেন্ট হচ্ছে কি এগুলা। ঠিক আছে, তাহলে দেখো তো কি কি। ট্রেজারি বিল। ভাইয়া ট্রেজারি বিল কি? ট্রেজারি বিল হচ্ছে সরকার যে বিল ইস্যু করে। ট্রেজারি বিলটা কে ইস্যু করে? সরকার, দেশের সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংক। ঠিক আছে, এটা ইনভেস্ট করে লাগে সরকারে। ঠিক আছে, সরকারি বিভিন্ন টাকার জন্য, টাকা সংগ্রহ করার জন্য সে ট্রেজারি বিল ইস্যু করে। এই ট্রেজারি বিলটাকে মনে রাখবা সবসময়, ট্রেজারি বিলের ঝুঁকির পরিমাণ সবচেয়ে কম। ঝুঁকি সবচেয়ে কম কোনটায়? ট্রেজারি বিলে। যেহেতু সরকার তোমাকে এটা ইস্যু করতেছে, তার মানে এটা অবভিয়াসলি কি অন্যান্য গুলার তুলনা থেকে, অন্যান্য গুলার সাথে তুলনা করলে এটা ঝুঁকি সবচেয়ে কম, মানে ঝুঁকি নাই বললে চলে। ট্রেজারি বিলে ঝুঁকি নাই বললেই চলে। এই ট্রেজারি বিলের মেয়াদ নরমালি কতদিন হয় জানো? 3 মাস। ট্রেজারি বিলের মেয়াদ নরমালি হয় 3 মাস। তাহলে আমরা কি বুঝলাম? ট্রেজারি বিল সরকার ইস্যু করে, সরকার তার অর্থ সংগ্রহের জন্য, এবং এটার মেয়াদ কতদিন হয়? 3 মাস। এবং এটার ঝুঁকি কেমন হয়? সর্বনিম্ন। ট্রেজারি বিলে কি কুপন সুদ থাকে? না ভাইয়া, ট্রেজারি বিলে কি থাকে না? কুপন সুদ থাকে না। তাহলে ট্রেজারি বিলের আমরা কিভাবে কেনা বেচা করি? ট্রেজারি বিল তার যে ফেস ভ্যালু, মানে ধরো একটা ট্রেজারি বিলের দাম আছে 1000 টাকা, বিক্রি করার সময় তোমার কাছে 800 টাকায় বিক্রি করবে, এবং তোমার কাছ থেকে যখন এটা কিনে নিবে বা তোমাকে যখন টাকা ফেরত দিবে, তখন তোমাকে দিবে কত টাকা? 1000 টাকা। তাহলে যে 200 টাকা তোমাকে বেশি দিল, এটা তোমার লাভ, এখানে সুদ থাকে না। আশা করি বুঝছো। এবার আসো বাণিজ্যিক কাগজ। বাণিজ্যিক কাগজটা মূলত প্রতিষ্ঠান বা কর্পোরেশন, বিভিন্ন কর্পোরেশন এটা ইস্যু করে। মানে ট্রেজারি বিল কিন্তু ইস্যু করে সরকার, আর বাণিজ্যিক পত্র ইস্যু করে কে? কর্পোরেশন বা বিভিন্ন প্রতিষ্ঠান। কর্পোরেশন বা প্রতিষ্ঠান, কর্পোরেশন বা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান হলো কি ইস্যু করে? বাণিজ্যিক কাগজ। এইটাও কাইন্ড অফ ট্রেজারি বিলের মতো, এটাও একটা স্বল্পমেয়াদী ঋণের ক্রয় বিক্রয়ের উৎস। এখানে কি আবার ঝুঁকিটা একটু ট্রেজারি বিলের থেকে বেশি হয়ে থাকে। ক্লিয়ার? ওকে। ব্যাংকের স্বীকৃতিপত্র। ব্যাংকের স্বীকৃতিপত্রটা কি ভাইয়া? ব্যাংকের স্বীকৃতিপত্র হলো গিয়া আমরা যে আমদানি রপ্তানি করি, তাই না? আমদানি রপ্তানির সময় ব্যাংক আমাদের কি করে? আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে কি করে? একটা স্বীকৃতি দেয় যে না, উনি যদি অর্থটা পরিশোধ না করে, তাহলে সেই অর্থ কে পরিশোধ করবে? আমি ব্যাংক পরিশোধ করব। সেটাকে বলে কি? ব্যাংকের স্বীকৃতিপত্র। আর পূর্ণ ক্রয় চুক্তি কি? পূর্ণ ক্রয় চুক্তি হলো গিয়া তোমার কাছে কেউ একটা পেপার ইস্যু করলো, এবং সেটা বললো কি একটা নির্দিষ্ট টাইমের পরে সে আবার সেটা এটা ক্রয় করে নিবে। এটাকে বলে কি? পূর্ণ ক্রয় চুক্তি। কল মানি বাজার কি? কল মানি বাজারটা হচ্ছে ভাইয়া তোমরা তো জানো যে ব্যাংকগুলাকে কি করতে হয়? সিআরআর মেনটেন করতে হয়। সিআরআর কি বলতো? ক্যাশ রিজার্ভ রেশিও। মানে প্রতিটা ব্যাংকের কি করতে হয়? বাংলাদেশ ব্যাংকে একটা সিআরআর স্ট্যান্ডার্ড দিয়ে দেয়। সেই স্ট্যান্ডার্ড কি করতে হয়? প্রতিটা ব্যাংকের মেনটেন করতে হয়। এখন এই যে মেনটেন করতে হয়, সেটা ধরো সাপ্তাহিকভাবে মনিটরিং করে বাংলাদেশ ব্যাংক। এখন কোনো সপ্তাহে যদি কোনো একটা ব্যাংকের টাকাটা কম থাকে, রিজার্ভ যদি কম থাকে, তখন তারা কি করে জানো? অন্য ব্যাংকগুলো থেকে ধার নিয়ে আসে টাকা একদিনের জন্য। নর্মালি এটা কয়দিনের জন্য হয় জানো? ম্যাক্সিমাম টাইমে একদিনের জন্য হয়ে থাকে, একদিনের জন্য বা সর্বোচ্চ 15 দিনের জন্য হয়ে থাকে। আইনা কি করে ওরা? সিআরআর এর যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে। সেটাকে বলে কি? কল মানি যে বাজার। হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেটটা কি? যে আমানত তুমি কি যে সার্টিফিকেট তুমি কি করতে পারো? হস্তান্তর করতে পারো। তোমার কাছে একটা সার্টিফিকেট আছে, মানে আমি তোমার কাছে ইনভেস্ট করছিলাম, হ্যাঁ, তো সেই সার্টিফিকেট তুমি কি করতে পারবা? চাইলে আর কারো কাছে হস্তান্তর করতে পারবা। এই হলো আমার এই মানি মার্কেটের অবস্থা। এই মানি মার্কেটটাকে রেগুলেশন করে কে? এই মানি মার্কেটটাকে রেগুলেশন করে হলো বাংলাদেশ ব্যাংক। মানি মার্কেটকে রেগুলেশন করে, যদি প্রশ্ন আসে যে মানি মার্কেটের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কোনটি, বলতে হবে কি? বাংলাদেশ ব্যাংক। এবার আসো ক্যাপিটাল মার্কেট। এতক্ষণ আমরা মানি মার্কেট পড়ছি, এবার বলবো আমরা কি? ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেটটার মধ্যে কি? দীর্ঘমেয়াদী, যেমন আমার সাধারণ শেয়ারে ইনভেস্ট করা, হ্যাঁ, অগ্রাধিকার শেয়ারে ইনভেস্ট করা, বন্ড এবং ডিবেঞ্চার। আচ্ছা, বন্ড আর ডিবেঞ্চারের মধ্যে মূলত পার্থক্যটা কি জানো? বন্ড এবং ডিবেঞ্চারের মধ্যে পার্থক্যটা মূলত হচ্ছে জামানত। তোমরা যারা জানো না, আজকে জেনে নাও যে বন্ড এবং ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য হচ্ছে জামানত।
বন্ডে জামানত থাকে, বন্ডে জামানত থাকে, আর ডিবেঞ্চারে কি জামানত থাকে না। এটুকুই পার্থক্য। এটাও একটা ঋণের দলিল, ডিবেঞ্চারও একটা ঋণের দলিল, শুধু এটা জামানত থাকে, এটা জামানত কি না থাকে না। ক্লিয়ার? ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল না, কিন্তু ট্রেজারি বিল হলো আমার মানি মার্কেট, আর ট্রেজারি বন্ড যেটা, বন্ড তো আমার একটা দলিল, ঋণের দলিল, দীর্ঘমেয়াদী ঋণের দলিল, সেজন্য ট্রেজারি বন্ড আমার কি হয়ে যাবে, আমার ক্যাপিটাল মার্কেটে চলে আসবে। মর্গেজ লোন, মর্গেজ লোন হলো ভাইয়া তোমার সহায় সম্পত্তি কারো কাছে রাইখা তারপর তুমি কি করলা, ঋণ নিয়ে আসলা সেটার এগেইনস্টে। এখানে আরেকটা জিনিস ভাইয়া মিসিং করছি, সেটা হলো কি লিজিং। সেই জিনিসটা কি লিজিং। এই লিজিংটা মনে রাখবা, লিজিং হলো সব থেকে আধুনিক পদ্ধতি, লিজিং হলো ক্যাপিটাল মার্কেটের সবচেয়ে আধুনিক পদ্ধতি। লিজিংটা কি ভাইয়া, লিজিং হলো ক্যাপিটাল মার্কেটের সবচেয়ে আধুনিক পদ্ধতি। এই লিজিং কি, লিজিং হলো যে আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, তো আমি যদি মেশিন ক্রয় করি, মেশিন দরকার আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, মেশিন ক্রয় করলে তখন অনেক টাকা ইনভেস্ট হয়ে যাবে, তো আমি কি করি, সেই মেশিনটা ক্রয় না করে কি কারো কাছ থেকে ভাড়া নিয়ে আসি দীর্ঘমেয়াদের জন্য, ঠিক আছে, সেটাকে বলি কি লিজিং। এই যে ক্যাপিটাল মার্কেট, এই ক্যাপিটাল মার্কেটটা কন্ট্রোল করে কে বা নিয়ন্ত্রণ করে কে, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। তোমরা এটা কি জানো, বিসেক হিসেবে জানো তাই না? এই বিসেক হচ্ছে কি, এটাকে নিয়ন্ত্রণ করে। ক্লিয়ার? আশা করি ভাইয়ার এই টপিকটা ইজিলি বুঝতে পারছো, যদি অনেক হিজিবিজি হয়েছে কিন্তু মজার টপিক ছিল। এবার দেখো, এই যে মাত্র যে আমরা ডিসকাস করে ফেলছি, অলরেডি আমরা অনেক ব্রডলি এটা ডিসকাস করছি, যতটা ডিসকাস করার দরকার ছিল না তাও ডিসকাস করে ফেলছি, ব্যাপার না। এবার আসো আমরা ওইখানের বেসিকটা দিয়ে কি এই স্লাইডটা পুরাটাই আমরা পেয়ে যাবো। যেমন ধরো স্বল্পমেয়াদী শর্তহীন সরকারি ঋণপত্র কি, ট্রেজারি বিল। এই যে সরকারি ঋণপত্র, সরকারি ঋণপত্র কোনটা, ট্রেজারি বিল। কারণ বলে আসছি ট্রেজারি বিল কে ইস্যু করে সরকার, এবং কুপন সুদ নেই কোনটায়, বলছিলাম ভাইয়া যে কুপন সুদ কোনটাই নেই, ট্রেজারি বিলে কি নেই, কুপন সুদটা নেই। ট্রেজারি বিলের প্রধান সংরক্ষণকারী কে, বাংলাদেশ ব্যাংক। এক কথায় মানি মার্কেটে যেগুলো সংরক্ষণ করা হয় সেগুলা কি করে কে নিয়ন্ত্রণ করে, ওগুলো গিয়া বাংলাদেশ ব্যাংক। কিন্তু এই যে ট্রেজারি বিলটা সরাসরি ইস্যু করে কে, বাংলাদেশ ব্যাংক। ক্লিয়ার? স্বল্পমেয়াদী জামানতবিহীন ঋণপত্র, বাণিজ্যিক ঋণপত্র, ঠিক আছে, যারা বিভিন্ন প্রতিষ্ঠান ইস্যু করে। বাণিজ্যিক ঋণপত্রের মেয়াদ কত মাস হয়, 3 মাস থেকে 270 দিন পর্যন্ত হয়ে থাকে। আমদানি রপ্তানিতে ব্যবহৃত হয় কোনটা, ব্যাংকের স্বীকৃতিপত্র। এই যে আমরা যে এলসি ব্যবহার করি, লেটার অফ ক্রেডিট, এই লেটার অফ ক্রেডিট কখন ইউজ হয়, যখন আমরা আমদানি রপ্তানি করি, সেটা ব্যাংকের স্বীকৃতিপত্র বলে, ঠিক আছে। এবং ব্যাংকের স্বীকৃতিপত্রের মেয়াদ কতদিন হয়, 30 দিন থেকে 180 দিন। পূর্ণ চুক্তি ইস্যু করা হয় কয়েক ঘন্টা থেকে একদিনের জন্য। পূর্ণ চুক্তি কোনটা, যে আমরা পূর্ণ চুক্তিতে ক্রয় করবো, একবার ইস্যু করলাম আবার এটা রিটার্ন ক্রয় করে নিয়ে আসবো, সেটা কতদিনের জন্য ইস্যু করা হয়, ঘন্টা খানেকের থেকে একদিনের জন্য। একদিনের জন্য ইস্যুকৃত প্রযুক্তিকে বলে কি, ওভারনাইট রিপো। এবং যদি একদিনের থেকে বেশি সময়ের জন্য আমরা ইস্যু করি, তাহলে সেটাকে আমরা কি বলি, টার্ম রিপো। সেটাকে আমরা কি বলি, টার্ম রিপো। ওকে। ইকুইটি সিকিউরিটিসের তারল্য কি হয়, একটু বেশি হয়। ইকুইটি সিকিউরিটিসের তারল্য কি হয়, বেশি হয়। বাংলাদেশ ক্রেডিট রেটিং হিসেবে কাজ করে কারা, ক্রেড ক্রিসল। এখন মানে তুমি যে একটা প্রতিষ্ঠান, তুমি যে করতেছো, ব্যবসা প্রতিষ্ঠান চালাইতেছো, এখন তোমার ক্রেডিট রেটিং তো দিতে হবে, যে তোমার ক্রেডিট রেটিং ভাইয়া কেমন, তুমি অর্থ যে আদান প্রদান করো সেখানে তুমি কি ভালো নাকি খারাপ, এই কাজগুলা কারা করে, ক্রেড করে বা ক্রিসল করে। ওকে। বাংলাদেশে শেয়ার বাজারের নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটা, বিসেক। যে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, এটা শাখা আছে কয়টা, 2টা। একটা হলো ডিএসসি আর একটা হলো কি সিএসই। ডিএসসি আর সিএসই, ঢাকা স্টক এক্সচেঞ্জ আর চিটাগং স্টক এক্সচেঞ্জ, ঠিক আছে। এগুলা অন্য সময় আবার যদি ক্লাস টাস নিয়ে আরো ডিটেলস পড়াবো না, আবার তৈরি জানে নাও। বিসেক হলো কি, যে শেয়ার বাজার বা ক্যাপিটাল মার্কেটটা নিয়ন্ত্রণ করে, এটা 2টা শাখা, ডিএসসি আর সিএসই। আচ্ছা, বাংলাদেশ ডিপোজিটরি হিসেবে দায়িত্ব পালন করছে কে, সিডিবিএল। ভাইয়া সিডিবিএল নিয়ে তোমাদেরকে একদিন পড়ানোর মতো বিষয় আছে, কিন্তু সিডিবিএল একদম শর্টকাটে বলে দেই, যে তোমার দেখবা এই যে সিকিউরিটিজ গুলা ট্রেড হয় না মার্কেটে, যে আমার বিভিন্ন সিকিউরিটি সেটা ট্রেড হচ্ছে, যেমন ধরো বিভিন্ন ব্রোকারিং হাউস গুলা, হ্যাঁ, এগুলা কাদের আন্ডারে জানো, সিডিবিএল এর আন্ডারে। এই সিডিবিএল হচ্ছে যত ধরনের ট্রেড আছে সবগুলা এক করে কে, ডিপোজিটরি হিসেবে দায়িত্ব পালন করে কে, সিডিবিএল। আশা করি এটা বুঝতে পারছো। ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ড ইস্যু করে বাংলাদেশ ব্যাংক। ওকে, বাংলাদেশ ব্যাংক ইস্যু করে। আচ্ছা, এখানে ভাইয়ার একটু ভুল আছে, এটা হবে না, মানে 1, 2, 5, মানে বাংলাদেশের নোট আছে টোটাল 10টা, তাই না। এর মধ্যে বাংলাদেশ ব্যাংক ইস্যু করে 7টা, এবং সরকার ইস্যু করে হচ্ছে 1 টাকার নোট, 2 টাকার নোট,
5 টাকা নোট, যদি 1 টাকা নোট তোমরা এখন দেখো না, তো 2 টাকাটা আছে, 5 টাকাটা আছে। এই নোটগুলোতে কার সাইন থাকে জানো? অর্থ সচিবের সাইন থাকে। সরকারি নোটে সাইন থাকে কার? অর্থ সচিবের, অর্থ সচিবের। আর বাংলার ব্যাংকে যে নোটগুলা সেগুলো খেয়াল করে দেখবা যে 10 টাকা থেকে শুরু হয়েছে, এগুলোর মধ্যে কার সাইন থাকে? বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাইন থাকে। ক্লিয়ার? তাহলে তোমাকে যদি প্রশ্ন বলে যে নিচের কোনটি যে সরকারি কি বলে বাংলাদেশ ব্যাংকের নোট নয়, তাহলে অপশন যদি 1 টাকা নোট বা 2 টাকা নোট বা 5 টাকা নোট থাকে, তাহলে সেটা হবে কি আনসার। এবং যদি বলা হয় 5 টাকা নোটে সাইন করে কে বা কার সাইন থাকে, বলতে হবে কি অর্থ সচিব, কারণ এগুলো সরকারি নোট। ওকে, সরকারের কোষাগারের দায়িত্ব পালন করে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক হলো কি সকল ব্যাংকের ব্যাংক এবং সরকারের ব্যাংক, ঠিক আছে? তাই সরকারের কোষাগারের দায়িত্ব পালন করে কে? বাংলাদেশ ব্যাংক। এবার ভাইয়া দেখো এখানে কয়েকটা ফুল মিনিং দেওয়া আছে যে ভাইয়া এগুলা ফুল ফর্ম গুলা কি হইতে পারে, যে এমসিআরএ মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, আইডিআরএ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এন্ড রেগুলেটরি অথরিটি, এগুলো একটু জেনে নিবা, ঠিক আছে? ট্রেজারি বিল সাধারণত প্রতিযোগিতামূলক নিলামে বিট করা হয়, ঠিক আছে, বিক্রয় করা হয়। যে আমরা ট্রেজারি বিল যে পরে আসলাম, যে সরকার যে বিলটা ইস্যু করে সেটা কি নরমালি ইস্যু করে দেয় না, এটা একটা কম্পিটিটিভ বিড হয়। কি হয়? কম্পিটিটিভ বিড হয়। সেই বিডের মধ্যে কি করা হয়? বিক্রয় করা হয়। ট্রেজারি বিলের মেয়াদ তোমরা জানি অলরেডি 3 মাস বা 90 দিন হয়ে থাকে। হ্যাঁ, এগুলো আমরা অলরেডি জেনে গেছি যে বিসেকের ফুল ফর্মটা কি, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, এগুলো মাঝে মাঝে চলে আসে। ওকে, এবার ভাইয়া অনেক সময় দেখবা কি বিভিন্ন অ্যাক্ট আসে, যে এই একটা কত সালের, ওই একটা কত সালের, মানে এই আইন কত সালের, কোম্পানি আইন কত সালের, ইন্স্যুরেন্স আইন কত সালের, এগুলা কিন্তু অনেক সময় চলে আসে। তো ভাইয়া এই স্লাইডের মধ্যে তোমার জন্য মোটামুটি যত অ্যাক্ট আছে সবগুলা কি এখানে রেখে দিছি। তো সবগুলো তো তোমাদের রিডিং করানোর কোনো দরকার নাই, আমি তাও ইম্পর্টেন্ট কয়েকটা জায়গায়, যেমন ধরো কোম্পানি একটা পড়তে পারো। কোম্পানি অ্যাক্ট কত সালে হয়েছে? 1994 এ হয়েছে এই কোম্পানি একটা। তারপর হলো কি ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট যেটা আছে সেটা কত সালে হয়েছে। হ্যাঁ, এবং ইন্স্যুরেন্স একটা, এই ইন্স্যুরেন্স একটা একটু দেখতে পারো যে 2010 সালে কি হয়েছে, ইন্স্যুরেন্স অ্যাক্ট হয়েছে। আর বাকিগুলাও জাস্ট একটু চোখ বুলাই নিবা যে কোনটা কত সালে হয়েছে। তাহলে আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। তো ভাইয়া যদি এই পর্যন্ত ক্লাস ক্লিয়ার হয়ে থাকো, তাহলে আবার একটু কমেন্ট করে ভাইয়াকে জানায় দাও যে ভাইয়া ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমরা এমসিকিউ তে চলে যাব। ওকে ভাইয়া, আসো আমরা এমসিকিউ গুলো সলভ করি। মধ্যমেয়াদী অর্থ সংস্থানের, এটা আমাদের মধ্যমেয়াদী অর্থ সংস্থানের উৎস কোনটি? আচ্ছা, ক্ষুদ্র ঋণ থেকে আমরা কি করি? ক্ষুদ্র ঋণ থেকে আমরা কি করি? স্বল্পমেয়াদী ঋণ নেই। আচ্ছা, ক্রেতা হতে অগ্রিম কি আমার স্বল্পমেয়াদী, প্রাপ্য বিল বাট্টা করণো কি আমার স্বল্পমেয়াদী। তাহলে অপশন বাকি আছে কোনটা? বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। তাহলে আমার কোনটা আনসার হবে? 11 খ, কারণ আমরা মধ্যমেয়াদী অর্থ সংগ্রহ করে থেকে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান থেকে। এবার বাণিজ্যিক পত্র অর্থায়নের কোন জাতীয় উৎস? বাণিজ্যিক পত্র অর্থায়নের কোন জাতীয় উৎস? মাত্র পরে আসছে কিন্তু মানি মার্কেটে ছিল। মানি মার্কেটে ছিল কি বাণিজ্যিক পত্র, তাহলে বাণিজ্যিক পত্র কি হবে? স্বল্পমেয়াদী। ক্লিয়ার? এবার আসো দীর্ঘমেয়াদী অর্থায়নের অভিনব পদ্ধতিগুলা কি। মানে তুমি চিন্তা করো একবার, ক্যাপিটাল মার্কেট আমরা কি করেছিলাম? ক্যাপিটাল মার্কেটটাই কি আমার দীর্ঘমেয়াদী অর্থায়ন। তাহলে ক্যাপিটাল মার্কেটে কি ছিল? ও সরি, এখানে কি বলছে? অভিনব পদ্ধতি। দেখো, ঋণ আমার দীর্ঘমেয়াদী অর্থায়ন, ঋণপত্র আমার দীর্ঘমেয়াদী অর্থায়ন, বন্ড আমার অর্থায়ন দীর্ঘমেয়াদী, লিজিংও। তাহলে ভাইয়া লিজিংটা অ্যাড করে কি বলছিলাম যে সবচেয়ে আধুনিক বা অভিনব পদ্ধতি কোনটা? লিজিং। তাহলে আশা করি এটাতে আর কোনো সমস্যা হবে না। কোনটির জন্য শেয়ার বিক্রয় করে তহবিল সংগ্রহ করা উচিত? শেয়ার বিক্রি করি কখন? এই যে সাধারণ শেয়ার ইস্যু করা বা অগ্রাধিকার শেয়ার ইস্যু করা, সেটা আমরা স্থায়ী মূলধনের জন্য। আমরা স্থায়ী মূলধনের জন্য কি করি? শেয়ার বিক্রয় করি। আচ্ছা, এবার দেখো কাঁচামাল ক্রয়ের জন্য কোন ধরনের সুযোগ ব্যবহার করা উচিত? আচ্ছা, কাঁচামাল ক্রয় সেটা কি আমার দীর্ঘমেয়াদী মানিতে হবে নাকি মধ্যমেয়াদী নাকি আমার স্বল্পমেয়াদী নেওয়া উচিত বলতো? আমরা কি স্বল্পমেয়াদী বলে একটু চিন্তা করব। এখন আমরা যদি কাঁচামাল বাকিতে ক্রয় করতে পারি, কাঁচামাল যদি আমি বাকিতে ক্রয় করতে পারি, তাহলে সেটা আমার কি হবে? আমার নগদ টাকাটা সেভ হবে। এই টাকাটা আমি কি করতে পারবো? যে ধর আমি 30 দিন পরে আমি তাকে পরিশোধ করবো, তাহলে 30 দিন আমার যে নগদ টাকাটা আমার সেভ হলো, সেটা অন্য কোথাও ইনভেস্ট করতে পারবো। তাহলে কাঁচামাল ক্রয়ের জন্য কোন ধরনের সুযোগ ব্যবহার করা উচিত? বাকিতে যদি ক্রয় করা যায়, বাকিতে ক্রয় করা যদি অপশন থাকে, তাহলে সেটা আমার কি করতে হবে? বাকিতে ক্রয় করতে হবে, সেটা আমার জন্য ভালো। এবার সব কোনটির জন্য স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ নিয়ে তহবিল সংগ্রহ করা উচিত? এই যে সেম কাঁচামাল ক্রয়, দেখো যন্ত্রপাতি কিন্তু একটা স্থায়ী ব্যাপার, ব্যয় নিয়ন্ত্রণ বলো, স্থায়ী খরচ, এগুলো কিন্তু স্বল্পমেয়াদী না। তাহলে আমার কাঁচামাল ক্রয়টা কি হতে পারে?
আমার স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ নিয়ে আমরা কি করতে পারি, কাঁচামালটা ক্রয় করতে পারি, তাই না? আমি যদি স্বল্পমেয়াদী কাজে যদি আমি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে বসে থাকি তাহলে ভাই আমার লসই হবে, লাভ কিছু হবে না। এবার আসো প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় তহবিল। প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় তহবিলের উৎস নির্বাচনে হ্যাঁ এটা কেটে দিলাম, নিচের কোন বিষয়টি বিবেচনায় আনবেন? হ্যাঁ, নিচের কোন বিষয় বিবেচনা আনবেন? প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় তহবিলের উৎস নির্বাচনে নিচের কোন বিষয়টি বিবেচনায় আনবেন না? আনবেন না, কোনটা আনবেন না বলতো? প্রতিষ্ঠানের প্রকৃত অবশ্যই আনতে হবে, প্রতিষ্ঠানের সম্ভাব্য মুনাফা আনতে হবে, তহবিলের প্রয়োজনীয় ধরন উদ্দেশ্য আনতে হবে। তাহলে বাদ গেল কোনটা? তহবিল অর্থের সুবিধা অসুবিধা। তাহলে আনসার কোনটা হবে ভাইয়া? আনসার হবে হলো ক নাম্বারটা। ঠিক আছে, যে এটা না আনলে আমার অসুবিধা নাই। ক্লিয়ার? এবার আসো নেট মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে সঠিক কোনটি সঠিক? নেট মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে কোনটি সঠিক? নেট মুনাফা আমরা কিভাবে নির্ণয় করতে পারি বলতো? আমরা যদি মোট মুনাফাতে অর্থায়ন খরচ যোগ করি তাহলে কি আমার নেট মুনাফা আসবে? না। মোট মুনাফা থেকে যদি আমরা অর্থায়ন খরচ ও কর বাদ দিয়ে তাহলে কি আসবে? না, মোট সম্পত্তি অর্থায়ন খরচ। আচ্ছা, এটা কি হতে পারে? ক নাম্বারটা হবে কি আনসার, নেট মুনাফা সমান কি মোট মুনাফা মাইনাস অর্থায়ন খরচ ও কর। যদিও এটা সিমিলার, হ্যাঁ, কিন্তু আমরা এটাই আনসার করবো। ঠিক আছে, ক নাম্বারটা আনসার করবো। নেট মুনাফা সমান কি মোট মুনাফা মাইনাস অর্থায়ন খরচ ও কর। ক্লিয়ার? তো ভাই এরপরে আসো, দেখো কোনটা মুনাফার পরিমাণকে সর্বোচ্চকরণে ন্যূনতম হওয়া অত্যাবশ্যক। মানে মুনাফা যদি তুমি সর্বোচ্চকরণ করতে চাও তাহলে তোমার সেটা কোন জিনিসটা ন্যূনতম হইতে হবে? তোমার যে তহবিল সংগ্রহ করতেছো সেই তহবিলের খরচটা কি হইতে হবে? কম হইতে হবে। তহবিল খরচ যদি তোমার কম টাকা হয় তাহলে তুমি কি করতে পারবা? বেশি পরিমাণ মুনাফা অর্জন করতে পারবা। তুমি যদি তহবিল সংগ্রহ করো অনেক বেশি টাকা খরচ করে তাহলে তোমার মুনাফা অর্জন করা কি হবে না? সম্ভব হবে না। এরপর আসো কোন ধরনের উৎস হতে অর্থ সংগ্রহ করে দীর্ঘমেয়াদী ব্যবহার করা যায়? মানে দীর্ঘমেয়াদী ব্যবহার করা যাবে কোনটা থেকে? পণ্য বিক্রি করলে কি আমার দীর্ঘমেয়াদী কিছু হয় না? বাকিতে কাঁচামাল করতে আমার স্বল্পমেয়াদী। তারপর বাণিজ্যিক ব্যাংক হতে ঋণ গ্রহণ, সেটাও না। তাহলে শেয়ার ও ঋণপত্র বিক্রয়, শেয়ার ও ঋণপত্র বিক্রয় আমার কি হবে? দীর্ঘমেয়াদী। তাহলে 20-এর কোনটা আনসার? 20-এর আনসার হবে ঘ। আশা করি সবাই বুঝতে পারছো। তো ভাইয়া এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে তোমরা যারা ক্লাসে আসো সবাই একটু কমেন্ট করে দিবা যে ভাইয়া বুঝতে পারছি, ক্লিয়ার। ঠিক আছে, এবার আসো আমরা পরের টপিকে চলে যাব। আমাদের পরের টপিক কি? অর্থের সময় মূল্য। অর্থের কি সময় মূল্য, টাইম ভ্যালু অফ মানি, টাইম ভ্যালু অফ মানি বা TVM। আচ্ছা, এই অর্থের সংগ্রহটা ভাইয়া পাওয়ার আগে একটা পেজ নিয়ে নিই, দাঁড়াও। টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সময় মূল্য। এখন এই অর্থের সময় মূল্যটা কি জানো? যে তোমার বর্তমানের, মানে এটার সাথে দুটো কনসেপ্ট জড়িত, বর্তমান এবং কি ভবিষ্যৎ। বর্তমান এবং কি ভবিষ্যৎ। টাইম ভ্যালু অফ মানি কি বলতেছে? তোমার আজকের 100 টাকা মানে বর্তমানের 100 টাকা ভবিষ্যতের 100 টাকার থেকে কি বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আজকের 100 টাকার মূল্য কি ভবিষ্যতের 100 টাকার থেকে বেশি। এই কনসেপ্টটা নিয়ে মূলত কি হয়েছে? টাইম ভ্যালু অফ মানি গঠন করা হয়েছে। আশা করি এটুকু তোমরা অলরেডি জানো, যেহেতু 9-10 থেকে টাইম ভ্যালু অফ মানি পড়ে আসতেছো। এখন এই যে বর্তমান মূল্যের যে পদ্ধতি নির্ণয় করা, সেটাকে সেই পদ্ধতিকে বলা হয় কি জানো? বাট্টাকরণ। বর্তমান মূল্য নির্ণয় করার পদ্ধতিকে কি বলা হয়? বাট্টাকরণ পদ্ধতি। আর ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করার পদ্ধতিকে কি বলা হয়? ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করার পদ্ধতিকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ। চক্রবৃদ্ধিকরণ, এটা হলো ডিসকাউন্টিং বা বাট্টাকরণ, এটা কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধিকরণ। ক্লিয়ার? এখন দেখো তো এই বাট্টাকরণ,
এই বাট্টাকরণের সাথে বর্তমান মূল্যের কি কেমন সম্পর্ক বলতো? বিপরীত সম্পর্ক। কিভাবে? ধরো বাট্টার হার বা সুদের হার, বাট্টার হার বা কি সুদের হার, সুদের হার, এই সুদের হার যখন বেড়ে যাবে, সুদের হার যখন বাড়বে, তখন তোমার বর্তমান মূল্য কি হবে? কমে যাবে। কারণ ভাই সুদের হার যত বাড়বে তোমার বর্তমানের ভ্যালু তত কি হবে? কমবে। আবার সুদের হার বা বাট্টার হার যদি কমে তাহলে বর্তমান মূল্য কি হবে? বাড়বে। তাহলে বলো তো ভাইয়া, এই যে বাট্টার হার এবং বর্তমান মূল্য, এটার মধ্যে কেমন সম্পর্ক বিদ্যমান? এই দুটার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। আর চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে তাহলে বলতো সুদের হার যদি বাড়ে, সুদের হার বাড়লে এটার মূল্য কি হবে? বাড়বে। সুদের হার কমলে মূল্য কি হবে? কমবে। তাহলে এটার মধ্যে সমান সম্পর্ক বা সমানীকরণ সম্পর্ক বিদ্যমান। ঠিক আছে, তাহলে এটুকু বুঝতে পারলে আমরা আশা করি আমাদের স্লাইড বা আমাদের এক্সারসাইজ গুলো আমরা ইজিলি সলভ করতে পারবো। আচ্ছা দেখো কি বলছে, দেখো বাট্টার হার বাড়লে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের বর্তমান মূল্য হবে কি? কমবে। ঠিক আছে, বাট্টার হার বাড়লে আমার যে বর্তমান মূল্য মানে এই দেখো বাট্টার হার বাড়লে বর্তমান মূল্য কি হবে? কমবে। কারণ বাট্টার হারের সাথে বর্তমান মূল্যের সম্পর্কটা কিরকম? বিপরীত। বাট্টার হার যদি বাড়ে তাহলে বর্তমান মূল্য কি হবে? কমবে। বাট্টার হার কমলে বর্তমান মূল্য বাড়বে। অর্থের ক্রয় ক্ষমতা থেকে বলা হয় কি? মূল্য। কোন বাট্টাকরণের বর্তমান মূল্য সর্বনিম্ন হবে, মানে বাট্টাকরণের যে মূল্য, আমার যে বর্তমান মূল্য, সেটা সর্বনিম্ন হবে কোথায়? সাপ্তাহিকে। কারণ ভাইয়া সাপ্তাহিকে কি বাট্টার পরিমাণটা কি হয়? বেশি হয়। কারণ এটাকে আমরা কি করি? 52 বার ক্যালকুলেট করি। তাহলে 52 বার ক্যালকুলেট করলে নরমালি কি হয়? কমে যায়। আচ্ছা, মুদ্রা সংকোচন বলতে বোঝায় কি? মূল্যস্তর ও প্রবৃদ্ধির হার উভয়ই হ্রাস পাওয়া। কোন বাট্টাকরণ বর্তমান মূল্য সবচেয়ে বেশি হবে বাৎসরিক, মানে তুমি যদি সাপ্তাহিকের সাথে কম্পেয়ার করো, সাপ্তাহিকে কি হবে? কম হবে। আর বাৎসরিকে কি হবে? সাপ্তাহিকের থেকে একটু বেশি হবে মূল্যটা। ক্লিয়ার? অর্থের সময় মূল্য নির্ধারণের বিষয় নয় কোনটি? মুনাফা। এই যে একটু আগে বলছিলাম যে মুনাফা সর্বাধিকরণ, সেটা কি করে না? টাইম ভ্যালু অফ মানি কনসিডার করে না। তো আশা করি এটুকু বুঝতে পারছো। আচ্ছা, এই যে মাত্র যেটা একটু আগে যেটা বললাম যে আজকের $1 ভবিষ্যতের $1 থেকে কি অধিক মূল্যবান, মানে আজকের যে $1 সেটা ভবিষ্যতের $1 থেকে কি অধিক মূল্যবান। এই ধারণাকে কি বলা হয়? টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সময় মূল্য। যে আজকের $1 ভাই আগামী দিনে $1 থেকে কি বেশি মূল্যবান, সেটা হলো গিয়া মূল কথা। এখন এই যে বলো টাইম ভ্যালু অফ যে মানি, এই যে আজকের টাকা এবং ভবিষ্যতের টাকার মধ্যে যে পার্থক্য হইতেছে, হ্যাঁ, সেটা কেন হয়? সেটা হলো গিয়ে তোমার ইন্টারেস্ট রেট বা সুদের হারের কারণে। বুঝা গেল? যে আজকের যে টাকা, সেটা আজকের $100 ভবিষ্যতের $100 থেকে কেন বেশি মূল্যবান? কারণ সেটা সুদের হার। কেন? কারণ তুমি যদি আজকে $100 কোথাও বিনিয়োগ করো, হ্যাঁ, সেই 10% সুদের হারে, তখন তুমি 1 বছর পরে গিয়ে কি পাবা? তুমি 1 বছর পরে গিয়ে কি পাবা? $110 পাইতেছো, তাই না? তার মানে কি আজকের $100 পরবর্তী 1 বছর পরে কি হইতেছে? $110। এই জন্য কি বলা হয় যে সুদের হারের কারণে কি অর্থের মূল্যের কি ঘটে? পরিবর্তন ঘটে। ভবিষ্যতে প্রাপ্য অর্থের আজকের মূল্যকে বলা হয় প্রেজেন্ট ভ্যালু, এবং আজকের যে মূল্য আছে সেটা যদি ভবিষ্যতে পাই সেটাকে বলবো কি? ভবিষ্যৎ মূল্য। তারপরে নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করাকে কি বলে? অ্যানুইটি। অ্যানুইটি হইতে হলে কয়েকটা শর্ত ফিল আপ করতে হবে। কি কি? নির্দিষ্ট সময় থাকতে হবে, অবশ্যই কি থাকতে হবে? নির্দিষ্ট একটা টাইম, মানে পারপেচুয়াল টাইম না, মানে চিরস্থায়ী একটা ব্যাপার হইতে পারবে না। 5 বছর 10 বছর 20 বছর যাই হোক, একটা টাইম থাকবে, ফিক্সড টাইম। এবং সেটা কি হইতে হবে? নির্দিষ্ট সময় পর পর। ধরো তোমাকে যদি টাকা পেমেন্ট করতে হয় বা যে নগদ যে প্রবাহটা থাকবে সেটা হইতে হবে কি? হয় 1 বছর পর পর, বা 1 মাস পর পর, বা 1 সপ্তাহ পর পর, বা 6 মাস পর পর, এরকম নির্দিষ্ট একটা গ্যাপ থাকবে। এমন না যে আজকে তুমি নগদ প্রবাহ হলো তোমার জানুয়ারি 1 তারিখ, পরেরটা হলো গিয়া মার্চে, পরেরটা হলো গিয়া ডিসেম্বর, এরকম না। আজকে যদি জানুয়ারি 1 হয়, পরেরটা কি হবে? জানুয়ারির 1 হবে। এরকম হবে কি? নির্দিষ্ট সময় পর পর। এবং অর্থের পরিমাণ কি থাকবে? সমান থাকবে। ঠিক আছে, তাহলে অ্যানুইটি হইতে হলে কি হইতে হবে? নির্দিষ্ট টাইম থাকতে হবে, এবং কি থাকতে হবে? তোমার থাকতে হবে একটা নির্দিষ্ট টাইম গ্যাপ থাকতে হবে, এবং আমার যে অর্থের যে মূল্য সেটা কি হইতে হবে? সমান হইতে হবে। ওকে, ঋণ কিস্তি পরিশোধে ব্যর্থ হলে কি ঘটে? ব্যাংক্রাপসি বা দেউলিয়া। সরল সুদের ক্ষেত্রে কি মনে করা হয়? প্রিন্সিপাল অ্যামাউন্ট ইজ ফিক্সড। ঠিক আছে, সরল সুদ আমার কি থাকে? সবসময় প্রিন্সিপাল অ্যামাউন্টটা ফিক্সড থাকে।
কারণ এটা আমি কি করি না, আমার চক্রবৃদ্ধি সুদটাকে আবার সুদটাকে আমরা কি করি না আসলের সাথে না যোগ করে আবার পরে সুদ নির্ণয় করি না। সরল সুদের কৌশল সুদ নির্ণয় করা হয় কিভাবে, অন প্রিন্সিপাল, সবসময় প্রিন্সিপালের উপর কি করা হয়, আমার সুদ কাউন্ট করা হয়, সুদের উপর আবার আমি সুদ কাউন্ট করি না সরল সুদে। ক্লিয়ার? তাহলে ভাইয়া এ পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে ভাইয়াকে বলো যে ভাইয়া বুঝতে পারছি, ক্লিয়ার। হ্যাঁ, এবার আসো আমরা এই পর্যন্ত যা পড়লাম তা দিয়ে আমরা এমসিকিউ গুলা সলভ করার চেষ্টা করি। একুশ নাম্বারটা দেখো, নিচের কোনটির ক্ষেত্রে অর্থের সময় মূল্যের গুরুত্ব অপরিসীম? নিচের কোনটা অর্থের সময় মূল্য কি করে সবচেয়ে বেশি কাউন্ট করে? বলতো সুদ হার নির্ণয়, বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ, আর্থিক অবস্থা নির্ণয়, ঋণের কিস্তি হ্রাস করা। না, কি করতে হবে, আমার বিনিয়োগ সিদ্ধান্ত যখন আমরা গ্রহণ করি, সেই বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আমরা কি করি, অবশ্যই টাইম ভ্যালু অফ মানি আমরা কনসিডার করি। এবার আসো ভাইয়া আমরা 22 নাম্বারটা দেখি। শাওন তার বৃত্তির প্রাপ্ত 1000 টাকা 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে ব্যাংকে রাখে। 2 বছর পর সে সুদ সহ জমাকৃত অর্থ তুলে নেয়। শাওন কত টাকা পেল? এখন আমরা নরমালি কি জানি, চক্রবৃদ্ধি সুদের সূত্রটা কি, আমার ভবিষ্যৎ মূল্য বের করবো, তাই না? FB = PB × 1 + I to the power n, এটা আমার নরমালি সূত্র। এখন এই সূত্র ক্যালকুলেট করতে আমার কি লাগে, ক্যালকুলেটর লাগবে। আমরা একটু শর্টকাটে দেখবো পারি কিনা। দেখো আমার 1000 টাকা, মেয়াদ কত দিন, 2 বছর, টাকা 1000, তাহলে প্রথম বছর শেষে আমি কয় টাকা পাইতেছি, এটার উপর সুদ 10% যদি আমি সুদ পাই তাহলে আমি 100 টাকা সুদ পাচ্ছি। এটা প্রথম বছর, এটা প্রথম বছর। এবার দ্বিতীয় বছর কি হইতেছে বলতো, দ্বিতীয় বছর আমার সুদ আসল সহ হইতেছে 1100 টাকা, সুদ আসল সহ কত হইতেছে 1100 টাকা। এটার উপর আমি কি পাবো, দ্বিতীয় বছর 10% পাবো, তাহলে কত পাচ্ছি 110 টাকা। তাহলে কত হইলো, 210 টাকা আমার সুদ, 210 টাকা আমার কি, 210 টাকা আমার সুদ, 210 টাকা সুদ। আর আমার আসল কত ছিল 1000, তাহলে কত টাকা হইলো আমার, এই যে 1210 টাকা হবে কি আমার আনসার। ক্লিয়ার? কিভাবে করছি বুঝছো? তোমরা এই সূত্র দিতে পারবো না ডিরেক্ট করতে। আর নরমালি কি এডমিশন টেস্ট গুলোতে কি আসবে না, 2 বছরের বেশি সময়ের ম্যাথ তোমাকে দিবে না, নরমাল ম্যাথে দিবে। ঠিক আছে? তো এভাবে ক্যালকুলেট করার চেষ্টা করবা, তাহলে ইজিলি পেরে যাবা। এবার আসো, ব্যবসায়ের প্রতিটি সিদ্ধান্তের সাথে কোনটি জড়িত থাকে? কোনটি জড়িত থাকে? অর্থের আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহ। ঠিক আছে? অর্থের প্রবাহ যেটা, সেটা অবশ্যই ব্যবসায়ের প্রতিটা সিদ্ধান্তের সাথে কি থাকবে, জড়িত থাকবে। একটি প্রকল্পের অর্থ বিনিয়োগ করার জন্য অন্য কোনো প্রকল্প বিনিয়োগের সুযোগ ত্যাগ করাকে, সেটাকে কি বলে, সুযোগ বলে। এটা তোমরা সবাই জানো যে কোন একটা প্রকল্পে আমরা বিনিয়োগ করতে গিয়ে যদি অন্য প্রকল্পে বিনিয়োগের চান্স যদি আমরা মিস করি বা ত্যাগ করি, তাহলে সেটাকে আমরা কি বলি, সুযোগ ব্যয় বলি। অর্থের সময় মূল্যের সূত্র প্রয়োগের মাধ্যমে কোনটির পরিমাণ নির্ধারণ করা যায়? কোনটির পরিমাণ নির্ধারণ করা যায় বলতো? আমরা চাইলে কি করতে পারবো, সুযোগ ব্যয়ের পরিমাণ আমরা কি করতে পারবো, নির্ধারণ করতে পারবো। যে আমার সুযোগ ব্যয় কত টাকা ছিল, মানে আজকে যদি আমার কাছে 2টা প্রকল্প আছে, প্রকল্প এক্স, প্রকল্প কি ওয়াই, আমি এক্স প্রকল্পে যদি ইনভেস্ট করি তাহলে 5 বছর পরে কত টাকা পাবো, ওয়াই প্রকল্পে ইনভেস্ট করলে 5 বছর পর কত টাকা পাবো, সেটা আমরা কিভাবে জানতে পারি, আমরা টাইম ভ্যালু অফ মানির মাধ্যমে জানতে পারি। তাহলে আমরা সুযোগ ব্যয় কিভাবে নির্ধারণ করতে পারবো, টাইম ভ্যালু অফ মানির মাধ্যমে নির্ধারণ করতে পারবো। আচ্ছা, রুল 72 আর রুল 69টা ভাইয়া একটু একটা পেজ নিয়ে বুঝাই দিই। হ্যাঁ, আমার রুল 72 এবং রুল 69। হ্যাঁ, এখানে বেসিক একটা পার্থক্য তোমরা যারা পড়ো না, যারা স্কিপ করে যাও, সেটা হলো গিয়া, এটা হলো বার্ষিক, এটা হলো কি বার্ষিক, আর এই রুল 69 হলো কি আমার অর্ধবার্ষিক। এটা হলো কি দুই টাকার কি মূল পার্থক্য বা বেসিক পার্থক্য। খুবই ইজি ব্যাপার, কিন্তু তোমরা এটা মিস করে দাও যে রুল 72 কি করে বার্ষিক চক্রবৃদ্ধি কাউন্ট করে, আর রুল 69 কি করে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি কাউন্ট করে। ক্লিয়ার? এই রুল 72 কি হয়,
টাকা কত বছরে দ্বিগুণ হবে, ঠিক আছে, টাকা কত বছরে যদি দ্বিগুণ হয় যদি বলে, তাহলে কত বছর, এন সমান 72 ডিভাইডেড বাই কি আই। আর তোমার যদি আই বা সুদের হার বের করতে বলে, তাহলে 72 ডিভাইডেড বাই কি এন। তাহলে কত পার্সেন্ট সুদের হার দ্বিগুণ হবে, তাহলে এই সূত্র। আর কত বছরে দ্বিগুণ হবে, তাহলে এই সূত্র। ক্লিয়ার? আর রুল যে 69 সেটা হলো গিয়া এই সূত্রটা অ্যাপ্লাই করতে হয়, যে যদি এন বের করতে চাও তাহলে 0.35 কি করতে হয়, আগে যোগ করতে হবে, তারপরে তোমার কি করতে হবে, যে 69 ডিভাইডেড বাই কি আই, তাহলে কি পেয়ে যাবা এন, বা কত বছরে দ্বিগুণ হচ্ছে, ঠিক আছে। আর আই বের করতে হলে কি করতে হবে, 0.35 প্লাস 69 ডিভাইডেড বাই কি এন, তাহলে কত পার্সেন্ট সুদের হারে তোমার টাকা দ্বিগুণ হচ্ছে সেটা তুমি পেয়ে যাবে। তাহলে মূল পার্থক্য কি বললাম, রুল 72 হচ্ছে কি বার্ষিক, আর রুল 16 হচ্ছে আমার কি অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি। ক্লিয়ার? এটা অনেক সময় চলে আসে কিন্তু। তো ভাইয়া স্লাইডে চলে যাই। স্লাইডে আমাদের 72 থেকে একটা কোশ্চেন আছে। এবার দেখো, রুল 72 ব্যবহার করা হয় কখন? হ্যাঁ, কখন বলতো কি হয়, যখন টাকা দ্বিগুণ হয়। রুল 72 বা রুল 69 দুই জায়গাতে কি হয়, টাকা কত বছরে দ্বিগুণ হবে বা কত পার্সেন্ট সুদের হার দ্বিগুণ হবে, মানে দ্বিগুণ কতটা থাকবে। তাহলে দ্বিগুণ, এবং এটা কি হয় নির্দিষ্ট মেয়াদে বা বাৎসরিক। তাহলে রুল 72 কি করে, নির্দিষ্ট মেয়াদে অর্থ দ্বিগুণ হলে সেটা কি ইউজ করা হয়, রুল 72টা অ্যাপ্লাই করা হয়। বলছে কি দেখো, ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের সিদ্ধান্ত গ্রহণে কোনটি বিবেচনা করতে হয়? হ্যাঁ, কি বিবেচনা করতে হবে বলতো, তোমার কিস্তি পরিশোধের কি ক্ষমতা কতটুকু। তুমি যখন ব্যাংক থেকে ঋণ নিতে যাবা, তো তোমার কি করতে হবে, দেখতে হবে কি যে তোমাকে ঋণ দিচ্ছে সে দেখবে কি তোমার কিস্তি পরিশোধের ক্ষমতা কতটুকু আছে, আর তোমার নিজেরও কনসিডার করতে হবে কি যে ঋণের কিস্তি তুমি ঠিক টাইমে পরিশোধ করতে পারবা কিনা। এবার সবাইরা 28 নম্বর দেখো, 28 নম্বর প্রশ্ন দেখো, ব্যাংক হতে গৃহীত ঋণের কিস্তি নির্ধারণ করা যায় কিভাবে? বলতো ব্যাংক থেকে ঋণের কিস্তি কিভাবে নির্ণয় করি? আমরা অর্থের সময় মূল্য ব্যবহার করে আমরা কি করতে পারি, ঋণের কিস্তি ব্যবহার করতে পারি। এই যে আমাদের এর ভ্যালুটা বের করা, এনওটির ক্ষেত্রে এর ভ্যালু বের করা আমার কি ঋণের কিস্তি বের করা, ঠিক আছে। তাহলে সেটা আমরা কিভাবে বের করতে পারি, টাইম ভ্যালু অফ মানি ব্যবহার করি। এবার আমাদের সরল সুদের একটা অঙ্ক রাখছি আমরা, হ্যাঁ, যে হায়দার আলীর বার্ষিক 10% সরল সুদে 5,000 টাকা ঋণ গ্রহণ করলে 2 বছর পর কত টাকা পরিশোধ করবে? হ্যাঁ, এবার দেখো ভাইয়া, সরল সুদের ক্ষেত্রে সরল সুদ শুধুমাত্র যদি তুমি সরল সুদের ইন্টারেস্ট বের করতে যাও, তাহলে সেটা তুমি অ্যাপ্লাই করলে কি হবে, PNR, ঠিক আছে। এখানে পি তে হলো প্রিন্সিপাল, আর এন তে হলো কি, এন তে হলো টাইম, আর আর মানে কি হচ্ছে তোমার রেট। হ্যাঁ, আর তুমি যদি সুদ আসল বের করতে যাও, তাহলে তোমার সূত্র যেটা হবে সেটা হবে কি পি প্লাস PNR। তাহলে বলতো তোমাকে এখানে কি বের করতে হচ্ছে, পরিশোধ করতে হবে, মানে কি সুদ এবং আসল। তাহলে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করো, তোমার পি কত 5,000 টাকা, এবং PNR বের করো 5,000 ইন্টু 2 ইন্টু কত 10%, তাই তো। তাহলে বলতো এটা পার্সেন্ট করো, 10,000 এর 10% কত হয় 1,000, এবং তোমার প্রিন্সিপাল কত 5,000। তাহলে আনসার কোনটা হবে বলো ভাইয়া, 6,000 কি হবে আনসার, ঠিক আছে। তো ভাইয়ার এই পর্যন্ত ছিল ক্লাস। তো আজকের যে টপিকটা যারা ছিল, অর্থের সময় মূল্য, অর্থায়নের সূচনা এবং অর্থায়নের যে আইনগত দিকসমূহ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কয়েকটা টপিক ছিল। তো তোমরা সবাই কি করবা, আজকের ক্লাসটা যারা মিস করছো তারা অবশ্যই ক্লাসটা পরে নিবা, হ্যাঁ, এবং কোনো জায়গায় কনফিউজ থাকলে ভাইয়ের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবা। এবং ভাইয়া খুব শীঘ্রই তোমাদের ফিনান্সের উপর আইটি ক্লাস নিয়ে আসতেছি। সো স্টে টিউন, নেক্সট ক্লাসে অবশ্যই দেখা হবে। টাটা, আল্লাহ হাফেজ।